আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পদার্থবিজ্ঞানের গতি এসএসসি এর গতি এর সপ্তম ক্লাসে। আমরা ইতিপূর্বে 6টা ক্লাস করছি, আজকে সপ্তম ক্লাস করব ইনশাল্লাহ। আজকে এই ক্লাসে থিওরি শেষ হবে। আজকে থিওরির পর থেকে আগামী 2-3টা ক্লাস আমরা নিব সৃজনশীলের উপর এবং এমসিকিউ এর উপর। তাহলে আমাদের গতি অধ্যায়টা শেষ হবে। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই অধ্যায়ের সমস্ত সমস্যা আপনাদের কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তাহলে ইনশাল্লাহ আজকে আমরা কি শুরু করব, লেখচিত্র করব। আজকের ক্লাসটা গতি অধ্যায়ের জন্য এবং পুরা পদার্থবিজ্ঞান অধ্যায়ের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ আমাদের প্রত্যেকটা অধ্যায়ে কম বেশি 2-4টা করে লেখচিত্র আসে। একটা সমীকরণ দিয়ে বলবে যে এটা কি, এই সমীকরণটা লেখচিত্রটা কেমন হবে। তো আমরা যদি আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝি, খুব মনোযোগ দিয়ে করি, তাহলে ইনশাল্লাহ বলা যায় যে আমরা যে কোনো ধরনের লেখচিত্রই আসুক না কেন সেটা পারবো। তো লেখচিত্র জানতে গেলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। প্রথম বিষয়টা কি, যে আমাদের অক্ষ সম্পর্কে জানতে হবে। তাহলে এটাকে যদি আমি মূল বিন্দু ধরি, মূল বিন্দু থেকে ডানে যে অক্ষটা ধরবো সেটাকে ধরবো এক্স অক্ষ, উপরের দিকে যে অক্ষটাকে ধরবো সেটাকে ধরবো ওয়াই অক্ষ, মূল বিন্দু থেকে বামে যে অক্ষটা ধরবো সেটাকে ধরবো আমরা এক্স ড্যাশ অক্ষ, মূল বিন্দু থেকে নিচের দিকে আসবো সেটা হবে ওয়াই ড্যাশ অক্ষ। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে এই যে এক্স এর উপর কি ড্যাশ আছে, না ড্যাশ নাই, মানে এটা হলো এক্স। ওয়াই এর উপর কি ড্যাশ আছে, না, তার মানে এটা হলো প্লাস। সরি, এক্স এর উপর ড্যাশ না থাকলে এটা প্লাস, ওয়াই এর উপর ড্যাশ না থাকলে সেটা হবে প্লাস। তাহলে আমরা যদি কোনো মানকে প্লাস মান পাই তাহলে অবশ্যই সেটা এক্স অক্ষের প্লাস দিকে অথবা ওয়াই অক্ষের প্লাস দিকে, সেটা যে দিকে বসার প্রয়োজন মনে করব সেই অনুসারে আমরা বসাবো। আবার এখানে দেখি, আর প্রথম মানটা কার হয়, এই যে প্রথম মানটা কিন্তু হয় আমাদের এক্স এর, আর পরের মানটা হয় কার, ওয়াই এর। তাহলে আমরা একটু বিবেচনা করি, এখানে এই অক্ষে এই ঘরে এক্স এর উপর কি আছে, ড্যাশ আছে। এক্স এর উপর যেহেতু ড্যাশ আছে তাহলে এক্স এর উপর ড্যাশ মানে মাইনাস, কিন্তু ওয়াই এর উপর কি ড্যাশ আছে, না, তাহলে ওয়াইটা হবে প্লাস। আমি যদি তৃতীয় চতুর্ভাগে আসি তাহলে এখানে দেখি প্রথম মানটা এক্স, এক্স এর উপর ড্যাশ আছে তাহলে এটা হলো মাইনাস, ওয়াই এর উপর ড্যাশ আছে তাহলে এটাও কি হবে, মাইনাস হবে। আমি যদি চতুর্থ চতুর্ভাগে বিবেচনা করি তাহলে এক্স এর উপর কিন্তু ড্যাশ নাই তাহলে প্লাস, ওয়াই এর উপর ড্যাশ আছে তাহলে এটা কি হবে, মাইনাস হবে। তাহলে আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি এবং কোনো কিছু হিসাব করবো আমরা এই যে মূল বিন্দু থেকে। তাহলে প্রথমে এই কথাটা বোঝা গেল। দ্বিতীয়ত আমাদের যেটা জানতে হবে সেটা হলো ঢাল। ঢাল, এ ঢাল কাকে বলে, অথবা এটা ইংলিশ নাম কিন্তু স্লোপ, SLOPE। হ্যাঁ, আমরা ওই যে অনেক সময় কথায় কথায় বলে থাকি ঢালু অঞ্চল, ঢালু, এই যে রাস্তাটা ঢালু রে, ঢালু মানে কি, এরকম দেখে যেরকম দেখা যায় যেরকম বাঁকা, এরকম বাঁকা রাস্তা, এগুলো ঢালু রাস্তা। এই যে ঢালুটা থেকেই ঢাল কথাটা চলে আসছে। তাহলে এখন দেখি ঢাল কাকে বলে, তা আমাদের গাণিতিকভাবে তো বুঝতে হবে। তো ঢাল হচ্ছে এক্স অক্ষের, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন রেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। আচ্ছা, তাহলে কোন একটা রেখা, এই যে ধরলাম এই রেখাটা এক্স অক্ষের কোন দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে। তাহলে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, ধরলাম ধনাত্মক দিকের সাথে এই যে কোণটা উৎপন্ন করছে, থিটা কোণটা উৎপন্ন করছে। তাহলে ধনাত্মক দিকের সাথে কোন রেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট, আমরা ত্রিকোণমিতিতে পড়ছি যে ট্যান থিটা ইকুয়াল টু কি পড়ছিলাম, ট্যান থিটা ইকুয়াল টু পড়ছিলাম লম্ব বাই ভূমি। তাহলে এই যে ট্যানজেন্টকে কি বলে, ঢাল বলে। তাহলে এই যে ট্যান থিটা এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে আমরা ঢাল। তাহলে আচ্ছা, এটাকে যদি ঢাল বলি তাহলে এই যে ঢাল, তাহলে লম্ব, আচ্ছা
এই রেখার লম্ব অক্ষে কি আছে দেখি তো। এই যে লম্ব অক্ষে আমি যদি এটাকে এইভাবে কল্পনা করি, তাহলে লম্ব অক্ষে কি আছে, ওয়াই আছে, এবং ভূমি অক্ষে কি আছে, এক্স আছে। তাহলে ঢাল হবে ওয়াই বাই এক্স, অর্থাৎ ওয়াই অক্ষের মান ভাগ এক্স অক্ষের মান করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে ঢাল। তাহলে এই ঢালকে প্রকাশ করা হয় এম দ্বারা। তাহলে আমরা কি পাইলাম, আমরা এতক্ষণ আলোচনা করে যেটা পাইলাম, তাহলে এই যে ঢাল এটা হচ্ছে এম, ঢাল এম, এটা করলে কি লেখা যায়, ট্যান থিটা লেখা যায়। তো ট্যান থিটা করলে কি পেলাম আমরা, ওয়াই বাই এক্স, তার মানে ওয়াই অক্ষের মান ভাগ এক্স অক্ষের মান। তাহলে অতএব এই যে এম ইকুয়াল টু ট্যান থিটাও লেখা যেতে পারে, আবার এম ইকুয়াল টু ওয়াই বাই এক্সও লেখা যেতে পারে। তাহলে ওয়াই অক্ষের মানকে এক্স অক্ষের মান দ্বারা যদি আমি ভাগ করি, যা পাবো সেটাকে কি বলবো, আমরা ঢাল বলবো। এখন এই যে এখানে যে থিতাটা আছে, এই থিতা এর উপর নির্ভর করে এই ঢাল ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে তা ডিপেন্ড করে। আচ্ছা, আমরা একটা জিনিস এখানে কিছু মনে রাখি একটু, যদি এই যে থিতা এটা যদি সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম কোণ কাকে বলে, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। তাহলে থিতা সূক্ষ্ম কোণ হলে কি হবে, থিতা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এই যে কোনো একটা রেখা এই যে এক্স অক্ষের সাথে এই যে কোণটা উৎপন্ন করবে সেটা 90 ডিগ্রি, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা থিতা। যদি থিতা সূক্ষ্ম কোণ, এটা সূক্ষ্ম না, 90 ডিগ্রি চেয়ে ছোট হইলো, তাহলে তখন সে এক্স অক্ষের সাথে তখন এই যে এখানে যে ঢালটা হবে এই ঢালটা হবে পজিটিভ ঢাল। অর্থাৎ থিতা যদি সূক্ষ্ম কোণ হয়, 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ হয়, তাহলে এই থিতা সূক্ষ্ম কোণ হলে এমটা কি হবে, প্লাস হবে। আরেকটা কথা হচ্ছে থিতা স্থূল কোণ হলে, স্থূল কোণ হলে কি দাঁড়াচ্ছে, স্থূল কোণ দাঁড়াইলে, স্থূল কোণ যদি হয় তাহলে দেখেন এবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে আর কি করবে না। এই যে স্থূল কোণ কাকে বলে, 90 ডিগ্রি চেয়ে অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূল কোণ বলে। তাহলে 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি চেয়ে যদি ছোট হয় তাহলে কোণটা কিরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে কোণটা এরকম হতে পারে, এরকম হতে পারে। তাহলে এই কোণটা দেখি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করছে, 90 ডিগ্রি চেয়ে বড় কোণ উৎপন্ন করছে। তাহলে এই কোণটা কি, এই যে এখানে যে থিতা আছে এটা কি কোণ, স্থূল কোণ। তাহলে 90 ডিগ্রি চেয়ে যদি বড় হয় তখন এই যে এখানে আমরা ঢালটা পাবো এম, তখন এই এমটা হবে মাইনাস। তাহলে আমি যে সমীকরণগুলো আলোচনা করব, কখনো যদি দেখি এম এর মান, এই ঢালের মান মাইনাস দেওয়া আছে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা কত নিতে হবে, 90 ডিগ্রি চেয়ে বড় নিতে হবে, 180 ডিগ্রি চেয়ে ছোট নিতে হবে। আর যদি দেখি ঢালের মান প্লাস আছে তাহলে অবশ্যই সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সূক্ষ্মকোণ তৈরি করবে, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে আশা করি ঢাল ব্যাপারটা আমরা সুন্দর করে বুঝতে পারছি। যদি আমরা ঢাল বুঝতে পারি তাহলে এবার আমরা লেখচিত্র নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমে আমি একটা সমীকরণ দেই। আমি 1 নম্বরে একটা সমীকরণ দিলাম, y = mx। আচ্ছা, কিছুক্ষণ আগে আলোচনা করলাম এখানে m কে আমরা কি বলবো, m কে বলবো ঢাল। আর আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে সমীকরণটা যে দিলাম y = mx, তাহলে সমীকরণের বাম পাশে কে আছে, বাম পাশে এই যে বাম পাশে y আছে, ডান পাশে x আছে। যে বাম পাশে থাকবে, এই যে এটা কোথায় আছে, বামে আছে, বামে যেই থাকুক না কেন সে কোন অক্ষে বসবে, বামে যে থাকবে সে y অক্ষে বসবে। বামে যে থাকবে সে y অক্ষে বসবে। আচ্ছা, তাহলে সমীকরণের ডানে, তাহলে এটা আমরা লিখতে পারি ডানে যে থাকবে সে
এক্স অক্ষে বসবে। আচ্ছা, তাহলে আমরা সমীকরণের বামে কি আছে ওয়াই, তাহলে এটা ওয়াই অক্ষ, আর এটা হলো কি অক্ষ, এক্স অক্ষ। তা আমরা যদি কখনো দেখি যে কোনো একটা সমীকরণ আমাকে দিছে, দিয়া বলছে যে এই সমীকরণটা লেখচিত্র কিরকম হবে, সেই সমীকরণটা যদি এইটার রূপ আসে ওয়াই ইকুয়াল টু mx রূপ আসে, তাহলে সেই সমীকরণটা লেখচিত্র হবে এই যে মূল বিন্দু, এই যে মূল বিন্দু ধরলাম আমি এটাকে ও, এই ওকে কি ধরলাম মূল বিন্দু, তাহলে সেই সমীকরণটা লেখচিত্র হবে এই যে ওয়াই, এই যে মূল বিন্দুকে আমি এই যে এরকম একটা সরলরেখা। এখন বলেন তো এই যে এখানে এম, মানে এই এম এর সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন। তাহলে এম যদি ধনাত্মক হয় তাহলে আমরা কি বললাম, সেই রেখাটা অবশ্যই এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করবে, সূক্ষ্মকোণ। এই কোণটা 90 ডিগ্রি হয়েছে না, 90 ডিগ্রি ছোট হয়েছে না, তাহলে এরকম একটা লেখচিত্র গঠন করবে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে আমরা কি বললাম, কখনো যদি দেখি ওয়াই ইকুয়াল টু mx এরকম কোনো রূপ দিছে, এরকম কোনো সমীকরণ দিছে, তখন আমরা কি করব, এরকম লেখচিত্র করব। যেমন উদাহরণ হিসেবে একটা যদি বলি s ইকুয়াল টু ভিটি, তাহলে সমীকরণের বামে কি আছে, এস আছে, তাহলে বামে যে থাকে সে কোন অক্ষে হবে, ওয়াই অক্ষে হবে, এবং ডানে কে আছে, টি আছে। তাহলে আমরা এই সমীকরণটাকে যদি এই যে এস ইকুয়াল টু ভিটি সমীকরণটাকে এই যে এসটাকে ধরলাম ওয়াই, আর পরে যে আছে এটাকে ধরলাম এক্স, তাহলে এটাকে কি ধরবো, এম ধরবো, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স এই সমীকরণের রূপ আসলো না। তাহলে যদি এই সমীকরণের রূপ আসে তাহলে কি করব, মূল বিন্দুকে আমি সরল রেখা বসাই দিব। তাহলে আমি এই যে লেখচিত্রটা হবে কিরকম, এরকম হবে, মূল বিন্দুকে আমি সরল রেখা। তাহলে এই সরল রেখাটা কি নির্দেশ করলো বলেন তো, সরল রেখাটা ঢাল নির্দেশ করে। এই সরল রেখা এটাই তো ঢাল, তাহলে যে থাকবে এই যে এম এর জায়গায় কে আছে, তাহলে এবার এম এর জায়গায় ঢাল হিসেবে কে আছে, ঢাল হিসেবে ভি আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, আমরা কি জানি, আমরা জানি বেগ সমান সমান সরণ বাই সময়, আমরা এটা শিখে আসছি। আচ্ছা ঠিক আছে, এখানে বেগের জায়গায় কে ছিল এম, আচ্ছা আমরা বেগ ঢালটাকে এম না, তাহলে বেগের জায়গায় ভি, এই যে ভি এর জায়গায় এম বসাইলাম। আচ্ছা আমরা এম ইকুয়াল টু কি জানি, আমরা কিছুক্ষণ আগে শিখলাম এম ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তার মানে ওয়াই অক্ষের মান ভাগ এক্স অক্ষের মান। আচ্ছা দেখি তো ওয়াই অক্ষে কে আছে, এস আছে, এক্স অক্ষে কে আছে, টি আছে। তো এই যে এস বাই টি সরণের হারকে কি বলে বলেন তো, এই যে সরণের হারকে কি বলে, সরণের হারকে বেগ বলে না, তো তাই তো ছিল। তো এই যে উপরে ছিল ওয়াই অক্ষের মান ভাগ এক্স অক্ষের মান, পরে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ঢাল। এখানে এম এর জায়গায় কে বসছে, ভি বসছে। তাহলে এই রেখা সরণ বাই সময় লেখচিত্রে ঢাল কি নির্দেশ করে, ঢাল বেগ নির্দেশ করে। তাহলে আমরা কি এখন এটা মুখস্থ রাখবো যে সরণ বাই সময় লেখচিত্রে ঢালটা কি নির্দেশ করতেছে, বেগ নির্দেশ করতেছে? অবশ্যই না। আমরা কি করব, আমাদের যাই দেওয়া থাকুক না কেন, আচ্ছা এটা কিসে, যদি কখনো এমসিকিউতে আসে, আচ্ছা এই যে এখানে এই যে রেখাটা ঢাল কি নির্দেশ করে, আচ্ছা ঠিক আছে আমরা তো জানি, কি জানি রে, ঢাল জানি। তাহলে ঢাল ইকুয়াল টু কি জানি আমরা, ঢাল জানি, মনে রাখবো ওয়াই অক্ষের মান বাই এক্স অক্ষের মান। আচ্ছা এখানে ওয়াই অক্ষে কে বসছে, ওয়াই অক্ষে এস বসছে, তাহলে এস বসাইলাম। এক্স অক্ষে কে বসছে, টি বসছে, এই যে টি বসাইলাম। আচ্ছা ও এস বাই টি, এস বাই টি কি, কিসের সমীকরণ, এটা বেগের সমীকরণ। তাহলে এখানে যে ঢালটা বসছে তাহলে নিঃসন্দেহে এটা কি হবে, বেগ। তাহলে এস বাই টি সমীকরণের লেখচিত্রটা কিসের লেখচিত্র, এই যে লেগটা ঢালটা কিসের, ঢালটা হচ্ছে বেগের। আশা করি আমরা যদি এটা বুঝে থাকি তাহলে কার ঢাল কি হবে আমরা সমীকরণ দেখে বলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা কেবল একটা সমীকরণ শিখলাম যে y ইকুয়াল টু mx, আমরা এরকম আরো কিছু সমীকরণ শিখব। আচ্ছা তাহলে আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি, y ইকুয়াল টু mx এর সমীকরণটা বুঝতে পারছি। এবার 2 নম্বর সমীকরণটা আসে আরেকটা। 2 নম্বর সমীকরণটা হলো y ইকুয়াল টু mx প্লাস c, এটা মনে রাখি। তাহলে এখন এখানে পরিচয়টা জানা উচিত, m কি, আমরা m হলো ঢাল, x আর y তো বুঝলাম, c কি, c হলো y অক্ষের ছেদক
ওয়াই অক্ষের ছেদক বলতে কি, যে রেখাটা ওয়াই অক্ষকে কত দূর ছেদ করছে, মানে ওয়াই অক্ষ কত দূর আগে ছেদ করছে। আচ্ছা আমরা লেখচিত্র দেখে বুঝি। তাহলে আমরা যদি এরকম নেই, লেখচিত্র নেই, আমরা কি বলবো, এটাকে এক্স বলবো, এটাকে এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা হলো আমাদের ওয়াই ড্যাশ। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কি আসলো, y = mx + c। m তো ঢাল। আচ্ছা এখানে ঢালের মান কি, পজিটিভ না? তাহলে যে রেখাই তৈরি করি না কেন সেটা x অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করবে, সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। আচ্ছা সূক্ষ্ম কোণ যে উৎপন্ন করবে সেটাও আমরা দেখতেছি। তাহলে আমরা c এর পরিচয় কি দিছিলাম, y অক্ষের ছেদক c + c না -c, +c। তাহলে প্লাস y এর দিকে, যে c এর সামনে প্লাস আছে, তাহলে প্লাস y এর দিকে ছেদ করবে না -y এর দিকে ছেদ করবে, অবশ্যই প্লাস y এর দিকে। তো ধরলাম এই পর্যন্ত সে ছেদ করছে, তাহলে এই যে এইটুকু হচ্ছে সি। এখন সি তো গেল, সি এর কথা যদি বাদ দেই তাহলে আমাদের থাকলো কি, y = mx থাকলো না? y = mx মানে কি, মূল বিন্দুগামী সরল রেখা, কিন্তু সি পর্যন্ত যাওয়ার পর সে এই সমীকরণ মানতেছে, তার মানে লেখচিত্রটা এখান থেকে হবে। তাহলে এটা হচ্ছে লেখচিত্র। তাহলে এখন এই লেখচিত্রে ঢাল কি নির্দেশ করতেছে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা আসতেছি, ঢাল কি নির্দেশ করে, তাহলে এখানে এই লেখচিত্রটা হলো আমাদের এম, এই লেখচিত্র এটাকে ঢাল বলবো। আচ্ছা বললাম যে এম এর মান প্লাস হলে কি হইতে হবে, এক্স অক্ষের সাথে সে সূক্ষ্মকোণ তৈরি করবে। আচ্ছা দেখি এক্স অক্ষের সাথে সে সূক্ষ্মকোণ তৈরি করলো কিনা। এই যে এটা যদি এক্স অক্ষ হয়, এটাও তো এক্স অক্ষ, তাহলে দেখি এই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা সূক্ষ্মকোণ কিনা, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ কিনা, অবশ্যই ছোট কোণ। তাহলে এই যে লেখচিত্রটা এরকম যাবে। কি কথা বোঝা গেছে তো না? আচ্ছা এটা যদি বুঝি, এরকম একটা আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, পরেরগুলো জাস্ট সমীকরণ দিব, লেখচিত্র বুঝাবো, ওই যে সমীকরণের সাথে মিলবে আমরা ওই সমীকরণের সাথে হিসাব নিকাশ করব। আচ্ছা তাহলে আমার একটা সমীকরণ আছে, আমাকে যদি বলে v = u + at, এটা দিয়ে বললো যে এই সমীকরণের লেখচিত্র কোনটা হবে, বিভিন্ন অপশন থাকলো। আচ্ছা তো দেখি আমরা পারি কিনা। আমরা v = প্রথমে at কে আনলাম, পরে u কে আনলাম। আমি কি কোনো রকম ভুল করছি, এটাকে সামনে আনছি এটাকে পিছনে নিছি না, কোনো রকম ভুল করি নাই। তাহলে আমি একটু দেখি, এটাকে আমরা কি দেখলাম, এটাকে বললাম y, আমরা এটা কি ছিল c, এটাকে তাহলে আমি যদি m বিবেচনা করি, আর তাহলে এটাকে যদি x বিবেচনা করি, মাঝখানে প্লাস আছে, তাহলে দেখি তো এই সমীকরণটার মতো মিললো না, y = mx + c, এটা হলো কি না? তো তাই তো y = mx + c। এখন আমাকে বললো যে এই সমীকরণের লেখচিত্র কোনটা, এই সমীকরণের লেখ কোনটা হলো, এই যে এখানে তো আমরা দেখলামই এই সমীকরণের লেখচিত্র কোনটা হবে, c হচ্ছে y অক্ষের ছেদক, এই যে y অক্ষের ছেদক, এই যে কিছুক্ষণ আগে দেখলাম y = mx + c এর লেখচিত্র হবে এরকম। তাহলে অপশনে যদি এটা দেখি তাহলে এটা হবে आंसर। এখন এইটুক কি নির্দেশ করতেছে, দেখেন এইটুক আমাদের নির্দেশ করতেছে, দেখেন এখানে c ছিল y অক্ষের ছেদক, এবার c এর জায়গায় কে আছে, u আছে, তাহলে এইটুক আমার u নির্দেশ করতেছে। সমীকরণের বাম পাশে যে থাকবে, বাম পাশে কে আছে, v আছে, যে বাম পাশে থাকবে সে কোন অক্ষে থাকবে, y অক্ষে, তাহলে এটা হলো v, y অক্ষে। সমীকরণের ডান পাশে কে আছে, t আছে, তাহলে এই যে t হবে x অক্ষে। আর m এর জায়গায় কে আছে, a আছে, তাহলে এখানে হলো a হবে। তাহলে যদি এমসিকিউ তে আসতো এই সমীকরণের ঢাল কি নির্দেশ করে, তাহলে এই সমীকরণের ঢাল এটা কি নির্দেশ করলো, ত্বরণ নির্দেশ করলো না? তাহলে আমরা এই এটা কি, এটা তো ঢাল m। আচ্ছা আমরা দেখে আসলে ত্বরণ নির্ণয় নির্দেশ করে কিনা। আচ্ছা এবং এখানে আমরা বললাম m এর মানটা, এই যে a এর মানটা পজিটিভ, m এর মান পজিটিভ, তাহলে x অক্ষের সাথে কি কোনো উৎপন্ন করবে, এই যে সূক্ষ্মকোণ উৎপন্ন করলো, হ্যাঁ করছে, সূক্ষ্মকোণ উৎপন্ন করছে। আচ্ছা তাহলে আমরা ঢাল শিখলাম, ঢাল m, y/x, y অক্ষে কে আছে b, x অক্ষে কে আছে t। বেগ বাই সময় এটা কি নির্দেশ করে, বেগ বাই সময় ত্বরণ নির্দেশ করে না? তো এইখানে যে ঢালটা হবে, এই ঢালটা কার ঢাল, ত্বরণের ঢাল। তাহলে বুঝতে পারছি, তাহলে এখন ঢাল কি নির্দেশ করতেছে, এই রেখাটা কি নির্দেশ করে, আমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্নেও দেখব। তো আমরা অনেকে বুঝতে পারি না যে আসলে রেখাটা কি, ঢালের মানে ত্বরণের রেখা নাকি বেগের রেখা নাকি কিসের রেখা, এটাই তো আমরা বুঝতে পারি না। তাহলে এইটা আগে আমাকে বুঝতে হবে, যদি এইটা আমি এখন বুঝে থাকি তাহলে এখন যত ধরনের
গ্রাফ থাকুক না কেন, এসএসসির জন্য এতটুকু আমরা কি করব পারবো। তবে আমরা এতটুকুতেই সীমাবদ্ধ থাকবো না, আমরা আরো কিছু শর্টকাট টেকনিক শিখবো, আরো কিছু শিখবো, আমরা বিস্তারিত শিখবো। তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি। আমরা আরো কিছু লেখচিত্র দেখি। আচ্ছা, আমরা এবার এটা দেখি, 3 নম্বর লেখচিত্রটা দেখি। 3 নম্বর লেখচিত্রটা আমার যদি এরকম থাকে, y = mx - c আছে, তাহলে কি করব? এবার কি আছে? -c আছে। তাহলে -c যদি থাকে, আচ্ছা আমাদের c এর পরিচয় তো আমি বারবার দিচ্ছি, c কি? y অক্ষের ছেদক, তার মানে y অক্ষে ছেদ করবে। তাহলে এটা y, এটা y ড্যাশ, এটা x, x ড্যাশ, এটা হচ্ছে x। আচ্ছা এবার বলেন তো -c নাকি +c? -c কিন্তু, তাহলে -c কোন দিকে সেট করবে? প্লাস এই দিক থেকে সেট করবে না, এটা তো প্লাস, এটা তো প্লাস y, এটা কি y? প্লাস y, নিচেরটা হচ্ছে -y। তাহলে এটা কোথা থেকে সেট করবে? ধরলাম এখান থেকে সেট করছে, এই যে y অক্ষের নিচের দিক থেকে, এটা হচ্ছে c, নিচের দিকে -y এর দিকে। এখন এইটুককে যদি আমি বাদ দেই, তাহলে কি থাকলো? y = mx। আমরা 1 নম্বরে দেখছিলাম y = mx হলে মূল বিন্দু, আমার বিন্দুটা এবার কোথা থেকে? এখান থেকে। এখন m কি, প্লাস না মাইনাস? m হচ্ছে প্লাস, তাহলে x অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করতে হবে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ। তাহলে এটা লেখচিত্রটা হবে এই যে এরকম। আচ্ছা এই লেখচিত্রটা এই যে এখানে যদি আমরা বিবেচনা করি, এই যে থিটা কোণ, এটা কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে নাই? হ্যাঁ অবশ্যই করছে। তাহলে আমরা যদি কখনো দেখি y = mx - c, তাহলে তার লেখচিত্রটা হবে এই রকম। তাহলে ব্যাপার বুঝতে পারছি। আমরা এবার 4 নাম্বারটা দেখি। তাহলে আমি এবার দিলাম এটা যে y = -mx + c, তাহলে এটা লেখচিত্রটা কেমন আসবে? আচ্ছা এটা y ড্যাশ, x x ড্যাশ। তাহলে এবার c কি আছে? প্লাস আছে কিন্তু, তার মানে +y এর দিকে হবে। আচ্ছা +y যদি আমরা এটাকে বিবেচনা করি, ধরলাম এইটুক +y, এটা +c, +y এর দিকে গেছে। এবার ঢালটা কি আসছে? ঢালটা নেগেটিভ আসছে না? নেগেটিভ মানে কি? সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করবে? সূক্ষ্ম কোণ না স্থূল কোণ? m ঋণাত্মক মানে কি? স্থূল কোণ তৈরি করবে। আর স্থূল কোণ মানে কি? 90 ডিগ্রির চেয়ে বড় হবে, 180 ডিগ্রির চেয়ে কি হতে হবে? ছোট হইতে হবে। তাহলে আমরা এখন একটু দেখি, যদি এটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে লেখচিত্রটা এরকম হইতে পারে। আপনি শুধু এরকমও দিতে পারেন, এই যে এটা হবে কিন্তু, এই যে এটা হলো আমাদের লেখচিত্র। এখন বলেন এখানে আমরা যদি অনেকের বুঝতে সমস্যা হচ্ছে যে এখানে কিভাবে কি x অক্ষের সাথে কোণ উৎপন্ন করলো। আচ্ছা আমরা যদি এটাকে x অক্ষ, এটা তো x অক্ষের সমান্তরাল রেখা। আচ্ছা দেখি x অক্ষের ধনাত্মক দিক কোনটা? এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে? এই যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি সে বড় কোণ উৎপন্ন করছে। এখানে থিটাটা কি কোণ হলো? থিটাটা স্থূল। তাহলে আমরা বুঝতে পারছি ব্যাপারটা কি রকম লেখচিত্র আসবে। তাহলে আমরা এই লেখচিত্রটা বুঝতে পারছি, আমাদের এরকম আরেকটা লেখচিত্র আছে, আমরা আরেকটা লেখচিত্র বুঝি। তাহলে এবার যদি আমি 5 নাম্বারটা বলি, যে কি হবে? y = -mx - c। তাহলে এবার কি দেখলাম বলেন তো? এটা তো আমরা উপরেরটা কি জানি, y, নিচেরটা y ড্যাশ, এটা x, এটা হচ্ছে x ড্যাশ। এখন এখানে কয়েকটা বিষয়, -c থেকে শুরু হয়েছে। আচ্ছা -c কোথায়? এই যে নিচের দিকে, এটা হলো -c, এটা হচ্ছে আমাদের -c। এখন m প্লাস নাকি মাইনাস? m মাইনাস। m মাইনাস কথাটার অর্থ কি? m মাইনাস কথাটার অর্থ হচ্ছে ঢাল কি? ঢাল ঋণাত্মক। ঢাল ঋণাত্মক মানে কি? ঢাল ঋণাত্মক মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করতে হবে? স্থূল কোণ। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা স্থূল কোণ হিসেবে বিবেচনা করি, তাহলে লেখচিত্রটা যাবে এরকম। এখন আমরা যদি বিবেচনা করি এটাকে x অক্ষের ধনাত্মক দিক, তাহলে এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? স্থূল কোণ উৎপন্ন করছে না? তাহলে এই ক্ষেত্রে এই যে ঢালটা আছে, এই ঢালটাকে মাইনাস হবে। এইখানে যে ঢালটা পাইছিলাম, এই ঢালটা কি হবে? মাইনাস হবে। কেন?
স্থূলকোণ তৈরি করছে। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি কখন স্থূলকোণ হবে কখন সূক্ষ্মকোণ হবে। তাহলে আমরা অলরেডি 5টা লেখচিত্র দেখলাম, আমাদের এগুলো মনে রাখতে হবে। এগুলো যে বেশি বেশি প্র্যাকটিস করব, যত বেশি প্র্যাকটিস করব লেখচিত্র আমাদের তত ভালো আয়ত্তে আসবে। আচ্ছা, তাহলে আমরা আর কিছু শর্টকাট দেখি একটু। আমরা যদি দেখি একটা জিনিস মনে রাখবো সমানুপাতিক সম্পর্কে, আমরা 6 নম্বরে বলি, যদি আমরা কখনো এরকম দেখি যে এদিকে আছে এক্স, সরি এদিকে ওয়াই, এদিকে এক্স, এরকম সমানুপাতিক সম্পর্কে আমরা দেখতেছি। তাহলে এইটার পাওয়ার কত আছে 1, এটার পাওয়ার 1 আছে। যদি আমি দেখি এর পাওয়ার 1 x, y এর পাওয়ার 1 x এর পাওয়ার 1, তাহলে কি দাঁড়াবে? এটা টেকনিক মনে রাখবো যে এটার পাওয়ার 1 আছে, এটার পাওয়ার 1 আছে, তাহলে কি দেখবো? তাহলে দেখবো এটা হচ্ছে y, এটা হচ্ছে আমাদের x, তাহলে এটা লেখচিত্রটা হবে কি রকম? মূল বিন্দুগামী সরল রেখা। আরেকটা হচ্ছে 7 নাম্বার, যদি আমি দেখি এদিকে y আছে, সমানুপাতিক সম্পর্কে এদিকে 1/x আছে, তাহলে ব্যাপারটা কি রকম দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে এটা হলো y, এটা হলো x। আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে এই যে y এদিকে আছে কি 1/x, এটার লেখচিত্রটা হবে এই যে এরকম। এটাকে বলা হয় পরাবৃত্ত। আমরা সরি এটা পরাবৃত্ত, হ্যাঁ পরাবৃত্ত। আমরা দেখি এখন আরেকটা যেটা দেখব, যদি কখনো এরকম থাকে লেখচিত্রটা হবে এরকম। এটা কি আকারে? এদিকে y, এদিকে কি আছে 1/x। আমি কিন্তু 1/x বসাই নাই, শুধু x বসাইছি। আচ্ছা, আমি যদি এবার লেখচিত্রটা এইটাই লিখলাম, এই যে 7 এর একটা কপি দেই, যে 7 নম্বর সমীকরণটা কি ছিল? y সমানুপাতিক 1/x। তাহলে আমি কি করব? এই পাশে যেটা আছে সেটা y অক্ষে, এই পাশে যেটা আছে সেটা হচ্ছে, আমি আগেরবার কি বসাইছিলাম? শুধু x বসাইছিলাম, কিন্তু ফলাফলটা কিরকম ছিল? 1/x আকারে। কিন্তু আমি যদি 1/x বসাই, তাহলে লেখচিত্রটা কেমন হওয়া উচিত? তাহলে লেখচিত্রটা হবে এবার সরল রেখা। কেন সরল রেখা হবে? তাহলে আমি দেখি এই যে y সমানুপাতিক 1/x, আমি আগেরবার শুধু x বসাইছিলাম, এবার কিন্তু শুধু x বসাই নাই, এবার কি বসাইছি? পুরাটাই বসাই দিছি। আচ্ছা, তাহলে এইটার পুরাটার পাওয়ার কত? 1, এইটার পুরাটার পাওয়ার কত? 1। আমি কিছুক্ষণ আগে সেই টেকনিক বুঝাইলাম যে এই দিকের পাওয়ার যদি 1, এইটারও পাওয়ার যদি 1 হয়, তাহলে কি হবে? তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। আমি কি এবার এটা কি পুরাটা দিছি না? পুরাটার পাওয়ার কত আছে? 1, আমি পুরাটাই তো বসাই দিছি। এদিকে y, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমি খেয়াল করব যে এখানে শুধু y আর এখানে 1/x, এখানে 1/x বসাই নাই, শুধু x বসাইছে, তাহলে লেখচিত্রটা হবে এই যে এরকম। কিন্তু 1/x যদি বসায় দেওয়া হয়, তাহলে এদিকে পাওয়ার 1, এদিকে পাওয়ার 1, আমরা টেকনিক হিসেবে শিখলাম যে এদিকে পাওয়ার 1, এদিকে পাওয়ার 1 যদি হয়, তাহলে সেটা কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা হবে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এবার আমরা আরেকটা টেকনিক শিখি। এবার হচ্ছে 8 নাম্বার, আমাদের এদিক y সমানুপাতিক সম্পর্কে এদিকে আছে x, যদি এটার উপর স্কয়ার হয়, তাহলে লেখচিত্রটা কেমন হবে? তাহলে এদিকে আছে y, এদিকে আছে x। আচ্ছা, আমি x এর উপর কি আছে? এদিকে পাওয়ার কত? 1, এদিকে পাওয়ার কত? 2। তাহলে যার দিকে পাওয়ার থাকবে, মনে রাখি যার দিকে পাওয়ার থাকবে, পাওয়ার কার দিকে আছে? x এর দিকে আছে, লেখচিত্রটা হবে তার বিপরীত দিকে, মানে তার বিপরীত দিকে হেলে থাকবে। x এর উপর পাওয়ার 2 আছে, তাহলে x এর বিপরীত দিকে হেলে থাকবে। আচ্ছা, পাশাপাশি আরেকটা বুঝাই। 9 নম্বর সমীকরণটা আমি এরকম দিলাম, y পাওয়ার 2 সমানুপাতিক এদিকে দিলাম আমি x স্কয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? এইদিকে আমি শুধু y বসাইছি, সরি x স্কয়ার তো না x, এদিকে আমি x বসাইছি। তাহলে এর পাওয়ার কত আছে? 1। তো এর পাওয়ার 2, এর পাওয়ার কত? 1। তাহলে কার দিকে স্কয়ার আছে? y এর দিকে স্কয়ার আছে। এখানে কার দিকে স্কয়ার আছে? x এর। আমি বললাম কি যার উপর স্কয়ার আছে তার বিপরীত দিকে হেলে যাবে। এখানে কার উপর স্কয়ার আছে? y এর উপর, তাহলে y এর বিপরীত দিকে হেলে যাবে। তাহলে লেখচিত্রটা হবে এই যে এরকম। ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, কিন্তু যদি প্রশ্নে এরকম থাকে, এই সমীকরণটা আমি আবার লিখলাম, y পাওয়ার 1 সমানুপাতিক x স্কয়ার। আমি লেখচিত্রটা লিখে এইদিকে আমি x স্কয়ারই রাখছি,
এদিকে আমি কত রাখছি, ওয়াই রাখছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখি তো, এই যে ওয়াই এর পাওয়ার 1 সমানুপাতিক এক্স স্কয়ার কি আমি পুরাটা বসাইছি না, এখানে কিন্তু পুরাটা বসাই নাই, শুধু এক্স বসাইছিলাম, যার কারণে লেখ চিত্রটা এরকম হয়েছে। কিন্তু এবার আমি এক্স স্কয়ারই বসাই দিয়েছি, তার মানে পুরাটার পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে আমিও যে কিছুক্ষণ আগে টেকনিকটা শিখলাম 7 নম্বরে, যে এইখানে 1, এখানেও যদি 1 থাকে তাহলে সেটা কি হবে, মূল বিন্দুগামী সরল রেখা হবে। তাহলে বোঝা গেল কত সহজ না। এমসিকিউ এর যে লেখচিত্র দেখে আমি বলে দিতে পারবো কি দিছে, সমীকরণ দেখে আমি বলে দিতে পারবো কি ধরনের লেখচিত্র হবে। একইভাবে আমি যদি এটা লেখচিত্র করি, তাহলে এইদিকে আমাদের কি দিছে, আমি বললাম এই সমীকরণটাই, যে ওয়াই স্কয়ার সমানুপাতিক এক্স পাওয়ার 1, কিন্তু আমি এদিকে ওয়াই বসাই নাই, ওয়াই স্কয়ারই বসাইছি। এবার এদিকে আমি কি বসাইছি, এক্সই বসাইছি। তাহলে এই যে ওয়াই স্কয়ার সমানুপাতিক এক্স পাওয়ার 1, তাহলে আমি কিন্তু পুরাটা বসাইছি, পুরাটার পাওয়ার কত 1, আর এটার পাওয়ার তো 1 আছে। তাহলে পাওয়ার যদি 1 1 হয় তাহলে লেখচিত্র কি রকম হবে, এই যে মূল বিন্দুগামী সরল রেখা হবে। আশা করি আমরা লেখচিত্রগুলো বুঝে গেছি কিভাবে হবে। এই যে আমি কয়টা 9টা টেকনিক শিখাইলাম, এই যে 9টা টেকনিক যদি আমি মনে রাখতে পারি, ইনশাআল্লাহ এমন কোনো এমসিকিউ নাই চিত্রের যেটা আমি পারবো না। আচ্ছা, তাহলে আমরা কিছু সমীকরণ দেখি। তাহলে আমরা যদি কিছু সমীকরণ দেখি, আমরা যে গতি সমীকরণগুলো পড়লাম, তাহলে আমরা এই সমীকরণগুলো থেকে একটু লেখচিত্র প্র্যাকটিস করি। আচ্ছা, আমরা গতি সমীকরণ কি কি পড়ছি, এখন গতি সমীকরণগুলো আমরা লেখচিত্র দেখব। এই যে গতির সমীকরণ, তাহলে গতি সমীকরণ আমরা কি শিখছি, ভি এস ইকুয়াল টু একটা শিখছি ভিটি, এটা সমবেগের ক্ষেত্রে। তারপরে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, তারপরে বলা হলো as ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি বাই 2, তারপরে 5 নম্বরে as ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন আমরা এই সমীকরণগুলো যদি লেখচিত্রে হিসাব করি, তাহলে আমরা প্রথমেই দেখতেছি এই যে 1 নম্বরে এই যে as ইকুয়াল টু যদি আমি vt লেখচিত্র আঁক করি, তাহলে লেখচিত্রটা কেমন হবে, y অক্ষে কে আছে, বাম পাশে কে আছে, s আছে, তাহলে এদিকে হবে s, ডান পাশে কে আছে, t আছে, এই যে t, তাহলে এই যে s ইকুয়াল টু vt, s কে আমরা কার সাথে তুলনা করব, y, প্রথমে কে আছে m, এটাকে m এর সাথে, এটাকে কার সাথে x, y ইকুয়াল টু mx, সমীকরণ কেমন হবে, মূল বিন্দুগামী সরল রেখা। m এর জায়গায় কে আছে, v, তাহলে এখানে ঢাল, এই যে ঢাল হবে বেগ। কি কথা বোঝা গেছে কি, তাহলে লেখচিত্র পাওয়া যাবে না। যদি আমাকে বলা যায় যে s ইকুয়াল টু vt সমীকরণের লেখচিত্র কোনটি, তাহলে লেখচিত্রটা হবে এইটা। আচ্ছা, আমরা অনেকে মুখস্থ করে ফেলি যে s ইকুয়াল টু vt সমীকরণের লেখচিত্র এটা, মুখস্থ করার তো দরকার নেই, আমি যে জিনিসটা বুঝে গেলাম যে s ইকুয়াল টু vt y ইকুয়াল টু mx, এই ফরম্যাট আসতেছে, এই ফরম্যাটে আসলেই মূল বিন্দুগামী সরল রেখা। ব্যাপারটা বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে এই লেখচিত্র আমরা বুঝলাম, তাহলে এই সমীকরণের লেখচিত্র শেষ। এখন এই সমীকরণ থেকে কি কি লেখচিত্র আসতে পারে, 2 নম্বর সমীকরণটা বলছে v ইকুয়াল টু u প্লাস at। আচ্ছা, তাহলে আমি এটাকে v ইকুয়াল টু at প্লাস u লিখি। আচ্ছা, তাহলে আমি v কে কি ভাববো, v কে ভাবলাম y, এটাকে কি m, এটা কোন x, এটা কি c, তাহলে আমাদের কি লেখচিত্রটা আসবে, এটা আমরা দেখলাম না। প্রথম 2 নাম্বার ইয়াটা বলছিলাম, টেকনিকটা দেখেন তো, y = mx + c, c প্লাস এই যে c প্লাস, এই যে এটা লেখচিত্র, m যেহেতু প্লাস প্লাস m, দেখেন তো টেকনিকটার সাথে মিলতেছে কিনা, y = mx + c, খাতা বের করে দেখেন এটা লেখচিত্র কি রকম ছিল, এরকম ছিল। y অক্ষে কে ছিল, y অক্ষে থাকবে v, x অক্ষে কে থাকবে t, ঢালটা কে হবে m = এখানে হবে a। এইটাই হলো লেখচিত্র। তাহলে আমরা সমীকরণ, আমরা যদি ওই টেকনিক মানটা মনে রাখি, তাহলে কোনটা লেখচিত্র কেমন হবে আমরা বের করতে পারবো, খুব ইজিলি বের করতে পারবো, এবং এটা আমাকে বের করা শিখতেই হবে, এবং এই লেখচিত্রে কোনটা কি প্রকাশ করতেছে সেটাও আমাকে জানতে হবে। তাহলে আমি যদি এটা জানতে পারি, তাহলে আমরা খুব সহজেই, খুবই সহজে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ এর কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। তাহলে আমাদের এরকম সমীকরণ দিলে, এবার 2 নাম্বার তো গেল, তাহলে এবার আমি দেখি 3 নাম্বার সমীকরণ থেকে কি কি দিতে পারে। তাহলে এখানে বলছে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। নরমালি এটাতে এই জিনিসটাকে কি ধরা হয়, এই জিনিসটাকে শূন্য ধরা হয়। এটাকে যদি আমি শূন্য ধরি,
তাহলে কি দাঁড়ালো ভি স্কয়ার ইকুয়াল টু 2as। আচ্ছা, তাহলে সমীকরণ হিসেবে কি দাঁড়াচ্ছে? এগুলা তো সমতরণের বস্তু সমীকরণ, গতি সমীকরণ। কি পড়াইছিলাম এগুলা কিসের? সমতরণের বস্তুর গতি সমীকরণ। তাহলে এটা কোন অক্ষ হবে? আমরা যদি তাহলে সমতরণ, সমতরণ মানে কি? এই যে সমীকরণগুলো দিছিলাম এগুলা কি সমীকরণ দিছিলাম? সমতরণে গতি সমীকরণ, গতি সমীকরণ। আচ্ছা, সমতরণে গতি সমীকরণ কথাটার অর্থ কি? সমতরণ বলতে কাকে বলে? সমতরণ তো আমরা পড়ছিলাম। সমতরণ হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে যদি ত্বরণের মানের কি না হয়, পরিবর্তন না হয়, তাহলে তাকে কি বলা হবে? সমতরণ বলা হবে। আচ্ছা, তাহলে ত্বরণের মানের পরিবর্তন হয় নাই, আমরা কি জানি? যার মানের পরিবর্তন হয় না তাকে কি বলে? ধ্রুবক বলে। তাহলে এখানে যদি এটা সমতরণের সমীকরণ হয় তাহলে ত্বরণ কি? ধ্রুবক। 2 ও তো ধ্রুবক, মানের কোনো পরিবর্তন নাই। আমরা এটা শিখছিলাম যে সমান চিহ্ন এবং এই দুটো কি? ধ্রুবক। এই দুটো কি? ধ্রুবক। আমরা কি জানি? ধ্রুবক এবং সমান চিহ্ন উঠে গিয়ে সমানুপাতিক চিহ্ন বসে। তাহলে সমান চিহ্ন এবং ধ্রুবক উঠে গিয়ে কি বসে? সমানুপাতিক চিহ্ন উঠে। আচ্ছা, আমরা কি এইটা টেকনিকটা শিখছি নাকি শিখি নাই? দেখেন তো, এই যে 9 নাম্বার টেকনিকটাই ছিল এটা। ভি এর এদিকের পাওয়ারটা 2, এদিকের পাওয়ার কত? 1। আমাকে কি বলে দিতে হবে এটা? তাহলে এই পাশে যে বাম পাশে যে থাকে এটা হলো এই যে এটা ভি, এটা হলো এস। তাহলে এটা লেখচিত্র কার পাশে স্কয়ার আছে? ভি এর পাশে স্কয়ার আছে, তাহলে তার বিপরীত দিকে এটা হবে লেখচিত্র। অথবা এটা এটা এখানে অপশনে নাই, অপশনে বলা আছে এরকম, অপশনে বলা আছে যে এই দিকে দেওয়া আছে ভি স্কয়ার, এই দিকে দেওয়া আছে আমার এস। তাহলে কি হবে? ও ভি স্কয়ার পুরাটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে ভি স্কয়ার পুরাটার পাওয়ার 1 সমানুপাতিক এস এর পাওয়ার 1, তাহলে হয় এটা লেখচিত্র। তাহলে এটা লেখচিত্র কয়টা হইতে পারে? এই দুইটা হইতে পারে। হ্যাঁ, আরো কিছু কথা আছে। সমানুপাতিক সম্পর্ক মানে কি? আচ্ছা, এটা বুঝছি আমরা, এটুকু মিশাই। আচ্ছা, এই সমীকরণগুলো আবার তুলতেছি। এটাকে সমানুপাতিক সম্পর্ক মানে কি? এইটার সাথে সাথে এটা সমান হারে বাড়বে। আচ্ছা, যদি বাড়ে অনেক সময় এটা দিতে পারে যে এই সমীকরণে এটাই দিল, দিয়ে এদিকে বলছে এস, এইদিকে দিছে ভি। তাহলে কি বলছি আমি? টেকনিক বলছি কি? এ স্কয়ার কার উপর আছে? ভি এর উপর আছে। ঠিক আছে, দিতেই পারে, তারা উল্টা কনফিউজ করতেই পারে। আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমি বলছিলাম যার উপর স্কয়ার থাকবে তার বিপরীত দিকে লেখচিত্রটা। তাহলে এই সমীকরণের লেখচিত্র এটাও হইতে পারে, এই সমীকরণের লেখচিত্র এটাও হতে পারে, আবার এটাও হতে পারে। আমি দেখবো অপশনে কোনটা আছে, আমি সেই অপশন অনুসারে দেখবো কোন পাশে কে আছে। যার উপর স্কয়ার আছে তার বিপরীত দিকে। এখানে স্কয়ার ছিল বি এর উপর, বি এর বিপরীত পাশে। আবার যদি এরকম দিয়ে কনফিউজ করে কোনো সমস্যা নাই, এদিকে বললো ভি স্কয়ার, এদিকে দিয়ে বললো এস, তাহলে কি করব? একই কথা, ভি স্কয়ার এস। তাহলে এই যে সরি ভি স্কয়ার তো না, এদিকে দিল এস, এদিকে দিল ভি স্কয়ার, তাহলে কি করব? ঠিক আছে, আমরা সমীকরণটাকে উল্টাই দিই, এসটাকে এদিকে আনি, ভি স্কয়ারটাকে ওইদিকে নিই, কারণ সমানুপাতিক সম্পর্ক, একই হিসাব নিকাশ। তাহলে এটার পাওয়ার কত আছে? 1, এটার পাওয়ার কত আছে? 1। তাহলে 1 থাকলে কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। আশা করি আমরা লেখচিত্রটা কোনটার কেমন হবে সেটা বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে আমরা আরো লেখচিত্র দেখি। আচ্ছা, আমরা যদি এটা দেখি a = ut প্লাস হাফ এটি স্কয়ার, এটা কোনটা কি? তো আমরা কি করব? এরকম সমীকরণের ক্ষেত্রে আদি বেগটাকে শূন্য ধরে নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? সমীকরণটা দাঁড়াচ্ছে যে এখানে কি দাঁড়ালো? তাহলে a = হাফ এটি স্কয়ার। আমরা কিসের সমীকরণ? এটা সমতরণের সমীকরণ, আগেরটাতে বুঝাইলাম। তাহলে এ যদি সমতরণ হয় তার মানে ওর মান ধ্রুবক, এই হাফের মান ধ্রুবক, এই ধ্রুবক এবং সমান চিহ্ন উঠে গিয়ে কি শূন্য বসে? সমানুপাতিক চিহ্ন বসে, পাওয়ার টি স্কয়ার 1 2। তাহলে এদিকে বাম পক্ষে এস আর ডান পক্ষে যেটা থাকবে এই যে এটা টি। তাহলে কার পাওয়ার উপর স্কয়ার আছে? 2 এর উপর স্কয়ার আছে। এই যে এরকম হবে। কি বোঝা গেছে? কি লেখচিত্রগুলো আমরা বুঝতে পারতেছি?
বা এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে যে এদিকে এসি দেওয়া আছে, এদিকে টি স্কয়ার দেওয়া আছে, তো সমস্যা নাই। তো আমরা তো এই টেকনিক বারবারই বলতেছি যে এস পুরাটার পর কত 1, এখানে পুরাটা দেওয়া আছে, হ্যাঁ পুরাটা দেওয়া আছে, ঠিক আছে পুরাটার পর কত 1, পাওয়ার 1 হলে কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আশা করি আমরা কোন সমীকরণ থেকে কি ধরনের লেখচিত্র আসবে সেটা আমরা বুঝতে পারছি। কি কথা বোঝা গেছে? তাহলে এইগুলা যদি আমরা ক্লিয়ার করতে পারি, ইনশাআল্লাহ আমরা কোনো রকম লেখচিত্রে আর আটকাবো না। আপনার বিশ্বাস না হলে আপনি এখনই আপনার যে গাইড আছে ওই গাইড থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করেন, সৃজনশীলগুলো প্র্যাকটিস করেন, সৃজনশীলগুলোতে দেখেন কোন অক্ষে কে দেওয়া আছে, তার ঢাল বের করেন, ঢাল হিসাব করে দেখেন যে ওই ঢালটা কি নির্দেশ করতেছে, সমত্বরণ, সমমন্দন, সমবেগ, নাকি কি নির্দেশ করতেছে আপনি এখন নিজেই পারবেন। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি শিখতে হবে। এখন আমরা সব সমাধান করে দিতে পারতেছি, আপনি তখনই ভালো পারবেন যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন। আপনি যতদিন নিজে প্র্যাকটিস করবেন না ততদিন কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। সো আপনি ফিজিক্স খুবই সহজ যদি আপনি প্র্যাকটিস করেন। এটা বুঝার বিষয়, মজার বিষয়, এবং পড়াটাকে প্যাশনটাকে ফ্যাশন হিসেবে নিতে হবে। আপনি পড়াটাকে আপনি জানেন যে আপনাকে পড়তেই হবে, চিন্তা নাই কোনো, মানে আর তো কোনো কাজ নাই আপনার, যেহেতু পড়তেই হবে সেহেতু আপনি মন থেকে পড়াটা নেন, আর যেটা আপনি মন থেকে নেবেন সেটাই কেবল আপনার কাছে সহজ হবে। কিন্তু যদি আপনি মন থেকে না নেন তাহলে অবশ্যই কোনো দিনও সেটা আপনার কাছে ভালো কিছু বয়ে আনবে না। সো আশা করি আপনারা এই যে 7টা ক্লাস হলো আজকে পদার্থবিজ্ঞানের, এখান থেকে আমাদের থিওরি শেষ হলো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব, তারপরে এমসিকিউ নিয়ে আলোচনা করব। আপনারা সবগুলোই ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ অধ্যায়টা কী হবে, শেষ হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।